মাউন্ট বুলারের সেই নির্জন রিসর্ট। বাইরে অঝোরধারায় বৃষ্টি আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাতাসের দাপট। রিসর্টের সেই রাজকীয় ডাবল বেডের রুমে ঢুকেই আয়াত একরাশ অস্বস্তিতে কুঁকড়ে গেল। ঘরটা রুম হিটারের কল্যাণে উষ্ণ হলেও আরবানের উপস্থিতিতে এক অদ্ভুত উত্তাপ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আরভান ব্যাগ থেকে নিজের একটি ধবধবে সাদা কটন শার্ট বের করে আয়াতের হাতে ধরিয়ে দিল। গম্ভীর গলায় আরভান বলল, ওয়াশরুমে গিয়ে দ্রুত এই ভেজা শাড়িটা ছেড়ে শার্টটা পরে নাও। আপাতত লজ্জা পাওয়ার চেয়ে সুস্থ থাকাটা বেশি জরুরি। এই শীতে নিমোনিয়া বাঁধিয়ে বসলে সামলানো কঠিন হবে। আমার রিস্ক নেওয়ার কোনো ইচ্ছে নেই। আয়াত শার্টটা হাতে নিয়ে ইতস্তত করে নিচু স্বরে বলল, কিন্তু আপনি আপনি তো ভিজে একাকার হয়ে গেছেন। আরভান গম্ভীর স্বরে উত্তর দিল, আমার চিন্তা তোমাকে করতে হবে না, ইডিয়েট। বারবার বলেছিলাম পাহাড়ে শাড়ি পরে মুভির নায়িকা সাজার দরকার নেই। এখন সামলাও নিজের শখ। যাও, জলদি চেঞ্জ করো। আয়াত আর দ্বিরুক্তি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। আয়াতের পাতলা শাড়ি আর ব্লাউজ বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সে বাধ্য হয়ে ভেজা কাপড়গুলো ছেড়ে আরভানের সেই বিশাল শার্টটা গায়ে জড়িয়ে নিল। আরভানের সুঠাম দেহের তুলনায় শার্টটা আয়াতের কাছে অনেকটা লম্বা, যা ওর হাঁটু পর্যন্ত নেমে এসেছে। শার্টের হাতাগুলো কবজি ছাড়িয়ে অনেক দূর ঝুলে আছে। আয়াতের নাকে আরভানের ব্যবহার করা সেই কড়া পারফিউমের ঘ্রাণ ঝাপটা মারল, যা মুহূর্তেই ওর স্নায়ুকে অবশ করে দিল। যেন ওর শরীরের প্রতিটি ভাঁজে আরভানের গায়ের সেই পুরুষালী ঘ্রাণ মাখামাখি হয়ে আছে। সব ঠিক থাকলেও আয়াত এখন মহা বিপাকে পড়ল। সে কিভাবে একটা মাত্র শার্ট পরে আরভানের সামনে যাবে? অসম্ভব লজ্জায় সে যেন মরেই যাচ্ছে। তার ভেতরে এত দেরি দেখে আরবান উৎকণ্ঠায় কয়েকবার দরজায় কড়া নাড়ল। আয়াত, ভেতরে ঢুকে বসে আছো কেন? আর ইউ অলরাইট? কোনো প্রবলেম হলে আমাকে বলো প্লিজ। আয়াত নিজেকে কোনো মতে সামলে ওপাশ থেকে বলল, আপনি আপনি প্লিজ রুম থেকে একটু বাইরে যান। কেন? এমনি। আপনি বাইরে গেলে আমি বের হব। পারবো না। এই শীতে বাইরে যেতে। আমার গায়ের চামড়া কি গন্ডারের চামড়া মনে হয় তোমার? আরবানের কণ্ঠে বিরক্তি। আয়াতের এবার টনক নড়ল। আরবানও তো ভিজে আছে। সে বাইরে যাবেই বা কেন? আয়াত চুলগুলো দুপাশে সরিয়ে নিয়ে নিজেকে স্থির করলো। পেটিকোটের ওপর আরবানের শার্টটা পরে সে আয়নায় নিজেকে একবার দেখলো। তারপর তার ভেজা শাড়িগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিল শুকানোর জন্য, যাতে সকালে অন্তত সেগুলো পরে বের হওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে আসতেই দেখলো আরবান নিজের ভেজা শার্টটা খুলে উদাম শরীরে দাঁড়িয়ে আছে। আয়াতের বুকটা ধক করে উঠল। আরবানের সুঠাম পেশিবহুল বুক আর চওড়া কাঁধ বেয়ে তখনও দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। আয়াতের আজ যেন কি হয়েছে? সকাল থেকে এই মানুষটার দিকে তাকালেই ওর মনের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। সে দেখতে চাইছে না, কিন্তু ওর অবাধ্য চোখ দুটো বারবার আরবানের সেই জিম করা নিখুঁত শরীরের দিকে আটকে যাচ্ছে। আরবানের সেই সিক্স প্যাক ওয়ালা শরীরটা যে কোনো নারীর জন্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। আর আয়াত তো রক্ত মাংসের মানুষ। একবার হাত বাড়িয়ে আরবানের বুকের সেই শক্ত পেশিগুলো ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা জাগলেও সে তা প্রবল লজ্জায় চেপে ধরল। আরবান কিছুক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকলো। ফোনের কাজ শেষ করে সে আয়াতের দিকে না তাকিয়েই গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘুমাচ্ছ না কেন? আয়াত আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? বিছানায়। আর কোথায় ঘুমাবে? আমি বিছানায় শোবো না। কেন? বিছানায় কি কাঁটা বিছানো আছে? আরবান ভ্রু কুঁচকে তাকালো। আপনি কোথায় ঘুমাবেন? আয়াতের কণ্ঠে দ্বিধা। আরবান এবার আয়াতের দিকে সরাসরি তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়াত, প্লিজ, এই শীতের মাঝে অন্তত সেদিনের জঙ্গল বাড়িতে কাটানো রাতের মতো নাটক করো না। আমি নিচে শোবো অথবা আপনি নিচে শোন। এইসব আধিক্যতা করবে না। বিছানা যথেষ্ট বড়। আয়াত আর তর্কে গেল না। সে সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। আরবান এটা দেখেও আজ কিছু বলল না। আরবানের আচরণটা আজ কেন যেন একটু অদ্ভুত লাগছে।
যেন সে নিজের ভেতরে কোনো এক মনস্তাত্ত্বিক যুদ্ধের সাথে লড়াই করছে। আয়াত থতমত মেরে আরবানের দিকে তাকিয়েই রইল। আরবান নিজের হাতের ফোনটা বিছানায় রেখে আয়াতের কাছে এসে দাঁড়ালো। আয়াত হকচকিয়ে গেল। আরবানের শরীরের তপ্ত উষ্ণতা সে অনুভব করতে পারছে। আরবান কোনো কথা না বলে ঝুঁকে এসে আয়াতের শার্টের হাতাগুলো সুন্দর করে ফোল্ড করে দিতে লাগলো। ওর আঙুলের স্পর্শ আয়াতের চামড়ায় বিদ্যুৎ খেলিয়ে দিচ্ছে। আরবান নিচু স্বরে বলল, নিজের শরীরের যত্ন নিতে শেখো আয়াত। সবসময় আমাকে তোমার পাশে পাবে না। কেন? আরিয়ান কোনো উত্তর দিল না। অতি সন্তর্পণে আয়াতের শার্টের কলারটা ঠিক করে ভাঁজ করে দিল। আরবানের আঙুল যখন আয়াতের গলার ত্বক স্পর্শ করলো, আয়াতের মনে হলো ওর দম বন্ধ হয়ে আসছে। আরবানের নেশালো চোখ দুটো তখন আয়াতের মুখমণ্ডলে নিবদ্ধ। আপনি আপনার কাজ করুন, আমাকে এভাবে কেন দেখছেন? আয়াত কোনো মতে নিজেকে সামলে বলল। আরবান সত্যি সত্যিই চলে গেল বিছানায়। আরবানের আচরণে আজ এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে আয়াত। অন্য সময় হলে আরবান এতক্ষণে সুযোগ বুঝে তাকে জ্বালাতন করত বা কাছে টেনে নিত, কিন্তু আজ সে কেমন যেন গম্ভীর আর নিষ্প্রিয়। আয়াতের মনটা বড্ড উসখুস করতে লাগলো। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে আয়াত আবিষ্কার করলো আরবান পাশ ফিরে বিছানায় শুয়ে পড়েছে। তার শ্বাস ভারী, হয়তো ঘুমিয়েও গেছে। আয়াত ধীরে ধীরে আরবানের পাশে গিয়ে বসলো। সে বিড়বিড় করে নিজের মনেই বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে আরবান, আপনি আমার সাথে ঠিকভাবে কথা বলছেন না। যদি সকালের ওইসব ঘটনার জন্য এমন করেন, তবে আই এম সরি। আসলে আমি আপনাকে ঠিক বুঝাতে পারছি না। আয়াতের কথাগুলো শেষ হওয়ার আগেই ওর চোখের কোণ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় ওর নজর গেল আরবানের ফোনের দিকে, যা আরবানের বালিশের পাশেই রাখা। সকালের সেই কৌতূহলটা আবারও মাথায় চড়া দিয়ে উঠল। আয়াত আরবানের শরীরের ওপর দিয়ে ঝুঁকে ফোনটা নিতে গেলেই ঘটল বিপত্তি। আরবান যেন জেগেই ছিল। হঠাৎ একজোড়া শক্ত হাত আয়াতের কোমর জড়িয়ে ধরল। আয়াত আতঙ্কে জমে গেল। মুহূর্তের মধ্যেই আরবান ওকে নিজের কাছে টেনে নিল। আয়াতের পিঠ এখন আরবানের অনাবৃত প্রশস্ত বুকের সাথে মিশে আছে। আরবানের হৃৎপিণ্ডের ধকধকানি আয়াত স্পষ্ট শুনতে পাচ্ছে। আয়াতের হৃৎপিণ্ড তখন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আরবান ঘুম জড়ানো নেশালো কণ্ঠে ডাকলো, মিসেস আরবান। এই একটি ডাকেই যেন আয়াত কুপোকাত। আরবানের সেই গভীর আর মাদকতা ভরা কণ্ঠস্বর আয়াতের স্নায়ুতে ঝিলিক দিয়ে গেল। আরবান আয়াতের পিঠের ওপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে শার্টের কলারটা কিছুটা নিচে নামিয়ে দিল। আয়াত ভয়ে আর উত্তেজনায় চোখ কিচে বন্ধ করে রেখেছে। আয়াতের শ্বেতশুভ্র কাঁধ আর ঘাড় উন্মুক্ত হতেই আরবান সেখানে নিজের নাক ঘষে এক গভীর শ্বাস নিল। আমার ফোনে এমন কি গুপ্ত তথ্য আছে যার জন্য সকাল থেকে এটাকে হাতানোর ধান্দায় আছো তুমি? আয়াত কিছুক্ষণ ধস্তাধস্তি করলেও লাভ হলো না। ছাড়ুন, আমাকে যেতে দিন। আমি নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রেখেছিলাম মিসেস, আপনি তা হতে দিলেন কই? এখন এভাবেই থাকুন। আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু আপনার দিকে ঘুরতে দিন, আপনাকে একটু দেখতে দিন। আরবান আয়াতের কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত এক শব্দ করে বলল, হুম, আমার বড্ড লজ্জা করে মিসেস। লজ্জা? তাও আপনার মতো অসভ্য লোকের আছে? আমার তো তা জানাই ছিল না। আরবান আয়াতের চুলে মুখ গুজে দিল। আয়াত নিজেকে শক্ত করার চেষ্টা করলো। সে তোতলানো কণ্ঠে বলল, ওই ওই মেয়েটা কে ছিল রেস্টুরেন্টে আপনার ফোন যার হাতে ছিল? আরবান এবার থামলো। প্রথমে ভ্রু কুঁচকে, পরে কিছুক্ষণ ভেবে কিছু একটা বুঝে নিয়ে হেসে ফেললো। আয়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি জানলেন কিভাবে? আমার পেছনে কি ডিটেকটিভ লাগিয়েছিলেন নাকি মিসেস? লাগালেও লাভ নেই, আপনার সবকিছুই তো ধরাছোঁয়ার বাইরে। আয়াত গাল ফুলিয়ে বলল, কেন, আমি আবার কি করলাম? আরবানের চোখ এবার আয়াতের ঠোঁটে নিবদ্ধ। কিছু না, যা করার সব আমিই করছি। আয়াত উঠে যেতে চাইলে আরবান এক হ্যাচকা টানে ওকে বিছানায় ফেলে ওর ওপর ঝুঁকে পড়ল। আরবানের শরীরের ভারে আয়াতের দম যেন বন্ধ হয়ে আসছে।
তড়িঘড়ি করে শার্ট পরতে গিয়ে আয়াত খেয়াল করেনি যে সে কয়েকটা বোতাম উল্টো পাল্টে লাগিয়েছে। আরবান যখন বোতামের দিকে হাত বাড়ালো, আয়াত চোখ খিচে বন্ধ করে ফেললো। কি কি করছেন আপনি? আয়াতের গলা কাঁপছে। আরবান আয়াতের এই অস্বাভাবিক নিঃশ্বাস আর হৃদস্পন্দনের ছন্দ পতনে আজ যেন নিজেকে সামলাতে পারল না। সে আয়াতের মুখের ওপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, সরি মিসেস, ভেবেছিলাম পারমিশন ছাড়া আপনাকে ছোঁব না, কিন্তু আপনার এই রূপ আর মায়াবী রাতের কাছে আরবান চৌধুরী আজ বড় অসহায়। আমার পক্ষে আর নিজেকে সামলানো সম্ভব না। আপনার ওই না শব্দটা শুনতে বড্ড ঘৃণা লাগছে আজ। আয়াত অবাক হয়ে তাকালো। মানে? নাও ইন দিস মোমেন্ট আই নিড ইউ আয়াত, ডোন্ট সে নো অ্যান্ড ডোন্ট হেট মি, আই ডিসপারেটলি নিড ইউ। আয়াতের অন্তরাত্মা যেন শুকিয়ে গেল। সে আবারও আরবানকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করল, কিন্তু এবার আর লাভ হলো না। আরবান আয়াতের দু হাত মাথার ওপর চেপে ধরে ওকে নিজের দেহের বাঁধনে সম্পূর্ণ পিষ্ট করে দিল। আপনি আপনি আমার গায়ের ওপর থেকে সরুন। নিজের হাতিমার্কা শরীরটা কি দেখছেন না? আমার দম আটকে যাচ্ছে তো। আয়াত মরিয়া হয়ে বলল। আরবান একটা বাঁকা হাসি দিয়ে আয়াতের কানের কাছে মুখ নিয়ে বলল, কি করব? বউ আমার পিঁপড়া। পিঁপড়া হলেও বউ তো বউই, ওজন তো একটু বইতেই হবে। আয়াত থতমত খেয়ে বলল, তো পিঁপড়া না হয়ে কি আপনার মতো হাতি হব, যাতে আপনি এই বাহানা দিয়ে অন্য কাউকে বিয়ে করে আনেন? আরবান হো হো করে হেসে উঠল। তুমি হাতি হলেও আমার সমস্যা নেই। তখন আমি বিছানা না খুঁজে আপনার ওপরেই ঘুমিয়ে পড়ব। বলেই আরবান আয়াতের কথা কেড়ে নিল এক নিবিড় চুম্বনে। ছেড়ে দিতেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলল, শুনুন, নো, আজ আর শোনাশুনি নয়, অনলি অ্যাকশন। কথাটা শেষ করেই আরবান আবারও আয়াতের ওষ্ঠদ্বয় নিজের দখলে নিল। আয়াত বুঝল আজ তার আর রক্ষা নেই। পাহাড়ের চূড়ায় বৃষ্টির শব্দ আর তাদের নিবিড় প্রেম একাকার হয়ে এক নতুন ইতিহাস লিখতে শুরু করলো। আরবানের প্রতিটি ছোঁয়া ওকে অবশ করে দিচ্ছে। এই পাহাড়ি রিসোর্টের নির্জনতায় তারা দুজনে মিলে আজ এক নতুন কাব্য রচনার দ্বারপ্রান্তে। দুটি শরীর আজ এক উষ্ণ ভালোবাসার বাঁধনে জড়িয়ে যেতে শুরু করলো। আয়াতের মনের সব দ্বিধা আর ভয় আরবানের নিবিড় সান্নিধ্যে যেন কর্পূরের মতো উবে গেল। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। জানালার কাঁচ ভেদ করে আবছা নীলাভ আলো রুমে প্রবেশ করছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আরবানের প্রশস্ত বলিষ্ঠ বুকের মাঝে মুখ গুজে অনবরত ফুঁপিয়ে যাচ্ছে আয়াত। আরবান তাকে নিজের বাহুবন্ধনে নিবিড়ভাবে মিশিয়ে রেখেছে। আরবানের উন্মুক্ত বক্ষস্থল আয়াতের চোখের নোনা পানিতে ভিজে একাকার হয়ে গেছে। আয়াতের চোখের পানি সবসময় আরবানের কষ্টের কারণ হলেও আজকের এই স্নিগ্ধ ভোরের কান্নার মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আরবানের মনে। কেন যেন মনে হচ্ছে অধিকারের এই কান্নার মাত্রাটা আরো একটু বাড়িয়ে দিতে। আরবান আয়াতের অনাবৃত কোমল দেহটাকে কমফোর্টার দিয়ে পরম আবেশে আবৃত করে দিল। ওর কপালে একটি দীর্ঘ ও উষ্ণ চুমু দিয়ে গভীর মায়ায় জড়ানো স্বরে বলল, সরি মিসেস, বুঝতে পারিনি আপনার এতটা কষ্ট হবে। আসলে নিজেকে ঠিক করে ধরে রাখতে পারিনি। একদম নিজের মধ্যে ছিলাম না আমি। সরি। আয়াত কোনো প্রতিউত্তর দিল না। অভিমানে সে নিজেকে আরবানের বুকের ভাঁজে আরো বেশি করে গুজিয়ে দিল। জানালার কাঁচের ওপাশে তখন ধবধবে সাদা তুষার ঝরছে। বাইরের সেই স্বর্গীয় রূপ রুমের ভেতর থেকে স্পষ্ট। আরবান আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিসেস তুষারপাত, দেখবে না? তাকিয়ে দেখো বাইরে কি সুন্দর সাদা তুলোর মতো তুষার পড়ছে। আয়াতের ফুঁপিয়ে কান্নার শব্দটা আরো বাড়ল। সে অস্ফুট স্বরে কেবল একটি শব্দই উচ্চারণ করলো, না। আরবান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। শব্দ করেই হেসে দিল। আয়াত মুখ তুলে আরবানের দিকে তাকাতেই দেখলো আরবানের চোখে একরাশ দুষ্টুমি। কান্নায় আর লজ্জায় আয়াতের গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। আরবান ওর গাল টিপে দিয়ে আদুরে গলায় বলল, এতটুকুতেই এই অবস্থা? আপনার তো পুরো বাকি জীবনটা আমার সাথে পড়ে আছে মিসেস। তখন কি করবেন শুনি? আয়াত রাগে আর অভিমানে গাল ফুলালো।
আরমান আর কোনো কথা না বলে কমফোর্টার পেঁচানো অবস্থাতেই আয়াতকে পাঁজা করে কোলে তুলে নিল। বারান্দার স্লাইডিং ডোরটা খুলে সে আয়াতকে নিয়ে কনকনে ঠান্ডার মাঝে দাঁড়ালো। হিমের বাতাস আর তুষারের স্পর্শে আয়াত চোখ তুলে তাকালো। এতক্ষণের শরীরের সকল ক্লান্তি আর জড়তা যেন এই মোহময় দৃশ্যের কাছে হার মানল। পাহাড়ি উপত্যকার বুক চিরে শুভ্র তুষার ঝরছে। আয়াতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তুষার ছোঁয়ার নেশায় মগ্ন হয়ে পড়ল। আরবান মুগ্ধ হয়ে আয়াতের ওই নিষ্পাপ হাসির দিকে তাকিয়ে রইল। গাঢ় স্বরে বলল, মিসেস, আপনাকে এখন প্রচন্ড মায়াবী লাগছে। বিশ্বাস করুন, নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। আর একবার কি? আয়াত চোখ বড় বড় করে তাকালো। অসভ্য একটা লোক আপনি। আমাকে যেমন দেখাক তাতে আপনার কি? আর কখনো আপনি ওভাবে আমার দিকে তাকাবেন না, একদম না। আরবান তার চিরচেনা সেই ডেভিল স্মাইল দিয়ে বলল, ওকে মিসেস, আপনার হুকুম শিরোধার্য। এখন তাহলে আজকের মতো একবার প্রাণ ভরে দেখে নি, বাকিটা না হয় তোলা থাকলো আগামীর জন্য। আয়াত থতমত খেয়ে বলল, মা মানে? মানেটা খুব সহজ মিসেস, ভালোবাসবো, ভীষণ ভাবে ভালোবাসবো। আরবানের গলার স্বর অনেক বেশি গম্ভীর আর নেশালো শোনালো। আয়াত কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে উঠল, না। কিন্তু আরবান আয়াতের সেই পাতলা চিৎকার আর মিথ্যে অসম্মতির তোয়াক্কা করল না। তাকে আবারও পাঁজাকোলা করে বিছানায় ফিরিয়ে নিয়ে এলো এবং পুনরায় এক নিবিড় আদরের প্রলেপে তাকে ভরিয়ে দিল। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। সেই রাতের পর থেকে আয়াত আর আরবানের মধ্যে সম্পর্কের অদৃশ্য দেয়াল যেন পুরোপুরি ভেঙে গেল। এখন তাদের মধ্যে এক গভীর নির্ভরতা আর না বলা টানের রাজত্ব, যেখানে মায়া আর অধিকারের ভাগটা বড্ড বেশি। আয়াতের কলেজে এতদিন এক্সাম চলছিল, আজ তার শেষ পরীক্ষা। সে স্টাডি রুমে চুপচাপ বসে আছে আরবানের অপেক্ষায়, কিন্তু আরবানের নিচে নামার নামই নেই। দিন দিন আয়াত বড্ড বেশি হিংসুটে আর অধিকার প্রবণ হয়ে যাচ্ছে। এই যে আরবানকে সে তার কলেজের আশেপাশেও ঘেঁষতে দিতে চায় না, কারণটা খুব সাধারণ। বারবার বাইরের মেয়েদের নজর লেগে যায় ওর ওপর। আরবানের ব্যক্তিত্বটাই এমন যে যে কোনো নারী ওকে দেখে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হয়। আয়াত এর আগে কখনো আরবানের এই বিশেষ ব্যক্তিগত লাইব্রেরি রুমে আসেনি। আজ বিরক্তি আর কৌতূহল বশত এসেই সে চমকে গেল। চারিদিকে বিশাল সব বইয়ের সমাহার। প্রথমে ভেবেছিল ওর স্বামীর হয়তো সাহিত্য বা দর্শনের ওপর দারুণ শখ, কিন্তু বইগুলোর নাম দেখে ওর সেই ভালো লাগার রেশ বেশিক্ষণ টিকলো না। বইগুলো মোটেও সাধারণ কিছু নয়, অদ্ভুত আর ভয়ঙ্কর সব বিষয়বস্তু। দ্য আর্ট অফ ম্যানিপুলেশন, ডার্ক সাইকোলজি, হাউ টু ব্রেক আ পারসন ইন্টারনালি, সবই যেন মানুষের মন নিয়ে খেলার ভয়ঙ্কর সব হাতিয়ার। আয়াত যখন এই বইগুলোর রহস্য নিয়ে গভীর ভাবনায় ডুব দিচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত ওর কোমর জড়িয়ে ধরল। আরবান ওর কাঁধে থুতনি রেখে গালে ঠোঁট চেপে ধরল। আয়াত শিউরে উঠলেও পরক্ষণেই হেসে ফেলল। এই মানুষটা ওকে দেখলেই এভাবে আদরে ভরিয়ে দেয়। আয়াতের মাঝে মাঝে খুব সন্দেহ হয়, আরবান এমন কেন? অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া আর বেড়ে ওঠা একজন পুরুষ, যাকে সে কখনো অ্যালকোহল ছুঁতে দেখেনি, না কখনো অন্য মেয়েদের সাথে অপ্রয়োজনে মিশতে দেখেছে, অথচ এই দেশের কালচারে এগুলো তো খুবই সাধারণ। তাহলে সে কি সবার চেয়ে আলাদা, নাকি সে নিজের আসল সত্তাকে আড়াল করে রাখে? আরবান আয়াতের গালে নিজের গাল ঘষে দিয়ে ফিসফিস করলো, কি ভাবছেন এত নিবিষ্ট মনে মিসেস? ওর খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে আয়াতের আলতো ব্যথা পেয়ে বলল, উফ, ব্যথা পাচ্ছি আরবান, ছাড়ুন। ডোন্ট মেক দ্যাট বাট সাউন্ড মিসেস, আদারওয়াইজ আই উইল লুজ মাই কন্ট্রোল। আরবানের তপ্ত নিঃশ্বাস আয়াতের কানে এক অজানা কাঁপন ধরিয়ে দিল। আয়াত হেসে বলল, আপনি তো সারাদিনই কন্ট্রোল হারিয়ে বসে থাকেন। নতুন কিছু বলুন যা আমি জানি না। অপবাদ দিচ্ছেন আমাকে? মোটেও কন্ট্রোললেস নই আমি, যথেষ্ট ধৈর্যশীল মানুষ। আরবান আয়াতের ঘাড়ের কাছে মুখ গুজল। আয়াত বইগুলোর দিকে ইশারা করে বলল, আপনার এই স্টাডি রুমে এত ম্যানিপুলেশন আর ডার্ক সাইকোলজির বই কেন? আপনি কি মানুষকে ম্যানিপুলেট করা শিখছেন?
আরবান বাঁকা হেসে বলল, তোমার কি মনে হয়? আয়াত চোখ টিপ দিয়ে দুষ্টুমি করে বলল, আমার তো মনে হয় আপনি আমাকেও ম্যানিপুলেট করেই নিজের মায়ার জালে ফাঁসিয়েছেন। আমি তো আগে এমন ছিলাম না। আরবান আয়াতের ঠোঁটে একটা নিবিড় চুমু দিয়ে গাঢ় স্বরে বলল, সত্যিই আপনাকে ম্যানিপুলেট করেছি মিসেস। আপনাকে এতটাই কব্জা করেছি যে আপনি আমার জন্য একদিন হয়তো মানুষকে খুনও করে ফেলতে পারবেন। আয়াত প্রথমে ভ্রু কুঁচকালেও পরে আরবানের রসিকতা ভেবে শব্দ করে হেসে ফেলল। শব্দটা কখনো আপনার শান্ত মিসেসের দ্বারা সম্ভব নয়, মিস্টার। আপনি বড্ড বেশি ভেবে ফেলেছেন। আরবান অদ্ভুত এক রহস্যময় হাসি হাসল। আয়াত সেই হাসির গূঢ় অর্থ বোঝার চেষ্টা করল না। আরবান বলল, চলুন ম্যাডাম, এবার যাওয়া যাক। গাড়িতে বসে থাকার সময় আয়াতের মনে জমে থাকা সেই পুরনো প্রশ্নটি আবারও উকি দিল। সে নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আরবান, আপনি অস্ট্রেলিয়ায় বড় হয়েও কোনোদিন নেশা করেননি কেন? এটা তো আপনার পারিপার্শ্বিকতায় খুব স্বাভাবিক ছিল। তুমি কি চাও আমি নেশা করি? আরবান শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল। আমি চাইলেই কি আপনি করবেন? আরবানের চোখে মুহূর্তেই ভেসে উঠল সেই পুরনো অন্ধকার দিনগুলো, যখন তার পুরো দুনিয়া ছিল তার নিষ্ঠুর বাবা এবং সে ছিল কেবল একটা এক্সপেরিমেন্ট এর সরঞ্জাম, যার শরীরে দিনের পর দিন বিষাক্ত ড্রাগের ইনজেকশন ঢুকিয়ে দেওয়া হতো। এক পর্যায়ে সে এতটাই আসক্ত আর উন্মাদ হয়ে গিয়েছিল যে তাকে যন্ত্রণাদায়ক রিহ্যাব সেশন পার করতে হয়েছিল। আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, উহ, কখনোই না, বিকজ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ, সুইটি। আয়াত কিছুটা অবাক হয়ে বলল, বাব্বাহ, আপনি এতটা স্বাস্থ্য সচেতন! আগে তো জানতাম না। আর শুনুন, এসব বাজে নামে আমাকে আর ডাকবেন না। শুরু থেকেই অদ্ভুত সব নামে ডেকে যাচ্ছেন। আরবান গাড়িটা কলেজের কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড় করালো। আয়াতের একটা হাত নিজের ঠোঁটে ছুঁয়ে বুকের সাথে চেপে ধরে বলল, সূচনায় শাহরিয়ারের জান পাখি। সুইটি, যাই বলি না কেন, অন্তিমে তুমি শুধু আমার আয়াত, কেবল আমার মিসেস। একরাশ ভালো লাগা আয়াতকে আষ্টেপৃষ্ঠে আচ্ছন্ন করে ফেলল। বুকের ভেতরটা কেন যেন এক অজানা সুখে তোলপাড় করছে। সে নির্বাক হয়ে আরবানের সেই গভীর আর নেশালো চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য মনে হলো এই মানুষটার চোখের মায়ায় সে আজীবন বন্দী হয়ে থাকতে পারে। হঠাৎ আরবানের আঙুলের তুড়ি বাজানোর শব্দ ওর ঘোর ভাঙল। কি ম্যাডাম, আপনি কি নামতে চান না? তাহলে বাড়ি ফিরে চলেন। আজকে না হয় একটু বেশি সময় নিয়ে আমাদের সেই অসমাপ্ত গল্পটা। আরবান দুষ্টুমি করে চোখ টিপ দিল। অসভ্য একটা লোক আপনি, সারাক্ষণ মাথায় ওই সব চিন্তা করে, বলে আয়াত লজ্জায় লাল হয়ে হাত ছাড়িয়ে গাড়ি থেকে এক দৌড় দিল। আরবান গাড়ির কাঁচ নামিয়ে আয়েশ করে চিৎকার করে উঠল, আসতে যাও, তোমাকে কেউ ধাওয়া করছে না। অন্তত আমি তো আপাতত করছি না। উল্টে পড়ে গেলে কিন্তু সামলানোর জন্য আমাকেই লাগবে। আয়াত পিছনে ফিরে একবার রাগী চোখে তাকিয়ে হনন করে কলেজের ভেতরে ঢুকে গেল। আরবান দীর্ঘশ্বাস ফেলে আরবান অফিসের দিকে গাড়ি ছোটালো। আজ তার একটা বিরাট ডিল আছে। মজার বিষয় হলো ডিলটা তার বাবার ছদ্মবেশী কোম্পানির সাথেই হতে যাচ্ছে। তার বাবা ভেবেছে অন্য কোম্পানিকে ঢাল বানিয়ে সে আরবানকে ধোঁকা দিতে পারবে। আরবান মুচকি হাসল। লোকটার বিন্দু মাত্র আইডিয়া নেই যে তার এই গুণধর পুত্রের নেটওয়ার্ক আর বুদ্ধির সীমা আসলে কতটা শক্তিশালী। তারা যখন একটা ছোট্ট পার্কের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আয়াতের নজর গেল এক অদ্ভুত সুন্দর দৃশ্যে। একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে হাঁটছে। বাচ্চাটার আধো আধো বল কানে আসতেই আয়াত থমকে দাঁড়ালো। একটি ছোট্ট সুখী পরিবার তাদের ফুটফুটে সন্তানকে নিয়ে পার্কে এসেছে। বাচ্চাটা আধো আধো বল ফুটিয়ে বলছে, পাপা, পাপা দেখু পাখি, আমি পাখি ধরবো। বাচ্চার বাবা হাসিমাখা মুখ করে মায়ের সস্নেহ শাসন দেখে আয়াতের বুকটা হু হু করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আজ যদি তার পরিবার বেঁচে থাকতো তবে তার জীবনটা হয়তো এমন আহ্লাদে কাটতো। তাহলে আজকের মতো তার জীবনে এই আরবান চৌধুরী আসতো, নাকি সে অন্য কোনো সাধারণ স্রোতে ভেসে যেত? ভাবনার ইতি ঘটল হঠাৎ এক করুণ কান্নার শব্দে।
তানিয়াও অবাক হয়ে তাকালো। পার্কের একদম পেছনের নির্জন এক কোণা থেকে ভেসে আসছে এক শিশুর বুকফাটা কান্নার আওয়াজ। কেউ যেন খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। আয়াত কোনো কথা না বলে সেদিকে দৌড় দিল। ঝোপের আড়ালে এক কোণায় চোখ যেতেই আয়াতের সারা শরীর হিম হয়ে গেল। সে দেখল